নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন সরকারের প্রতি বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে অসাংবিধানিক ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ফরিদপুরের সাজেদা চৌধুরীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ নেতা হালিম সহ আহত ৩০, ঢাকায় সাংবাদিক পেটালেন সাংসদ রনি। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী আহমেদ। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে এখন সরকারি পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার জামায়াতের মাহফিলে বক্তব্যে বিরোধী দলীয় নেতা এ মন্তব্য করেন। জুলহাস কবিরের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। স্থানীয় নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন ও পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান বেগম জিয়া। আপনারা দেখেছেন এই সরকারের অধীনে যতগুলি নির্বাচন হয়েছে, স্থানীয় সরকারের নির্বাচন এবং উপনির্বাচনগুলি একটাও সুষ্ঠু হয় নাই। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, কোন প্রতিষ্ঠান প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তাই আমাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে এখন সরকার পরিবর্তন চায় বলে মন্তব্য তার। এই জালেম, অত্যাচারী, মিথ্যাচারী, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশবাসীকে মুক্ত করা। আজকে দেশের কোনো মানুষ নিরাপদ নয়। আপনারা দেখেছেন ছাত্ররা তাদের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে, সেখানেও ছাত্রদের উপরে এই ছাত্র লীগের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী তো আছে, তার সঙ্গে ছাত্রলীগের গুন্ডা বাহিনী পর্যন্ত তাদের উপরে আক্রমণ চালিয়েছে। বর্তমান সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ইনশাআল্লাহ আমরা জানি দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে খুনি, জালেম, অত্যাচারী, লুটেরা সরকারকে। জুলহাস কবির, ২১ টেলিভিশন, ঢাকা। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে অসাংবিধানিক ক্ষমতা দখলের পথকে সরকার বন্ধ করার ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার শুরুতেই দলের সভানেত্রী শেখ হাসিনা আবারও বলেন, সংসদীয় পদ্ধতির রীতি অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। জামাত শিবিরের নৈরাজ্যের কঠোর সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী সংসদে যোগ দেয়ায় বিরোধী দলকে ধন্যবাদ জানান। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার প্রত্যয়ের কথা জানিয়ে প্রধানমন্ত্রী চাপের মুখেও রায় দেওয়ার সাহসিকতার জন্য বিচারকদের প্রতি ধন্যবাদ জানান। এছাড়া মানুষের কল্যাণে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জনগণের ভোটের অধিকার সেটা যাতে নিশ্চিত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা সংবিধান সংশোধন করেছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সরকার পরিবর্তন করতে হবে। এখানে একটা কথা আমি আপনাদের স্মরণ করতে চাই, বাংলাদেশের ইতিহাসটা যদি আপনি দেখেন যে স্বাধীনতার পর বারবার এখানে ক্ষমতা পরিবর্তন হয়েছে কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশে। এর আগে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে এক সমাবেশে তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া তাঁর ছেলেকে দিয়ে ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকারের আমলেই কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাহতির ফারুকী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫টি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫৩ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী ছেলেকে সাথে নিয়ে দেশের টাকা পাচার করেছেন। এখন নিজেদের দুর্নীতি ঢাকতে বিএনপি যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হেফাজতকে সাথে নিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে। বিরোধী দলীয় নেত্রী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে উনি তার ছেলেকে দিয়ে গ্রেনেড হামলাও করেছেন। আমি বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করি, নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে বিরোধী দলের আমি তখন
বিরোধী র্যালি মিটিং, যে মিটিংটা ছিল ওই জঙ্গিবাদের বিরুদ্ধে, দিনে দুপুরে সেখানে উনি ওনার ছেলেকে দিয়ে গ্রেনেড হামলা করালো। সুধী সমাবেশে শেখ হাসিনা আরো বলেন, এই বিএনপি হেফাজত ও জামাতকে সাথে নিয়ে পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে সারা দেশে আবার অপরাজনীতিও করছে। কিন্তু নির্বাচনী ওয়াদা অনুযায়ী এ সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতা বিরোধী ঠিক একই ঘটনা ঘটালো তার স্ত্রী। বিএনপি নেত্রী ক্ষমতায় এসে 2001 সালে আপনারা দেখেছেন ওই যুদ্ধাপরাধীদের, ওই নিজামী মুজাহিদ তাদেরকে মন্ত্রী পরিষদের সদস্য করেছিল। আজকে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতে যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখি এই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য বিএনপি নেত্রী কিভাবে হত্যা যজ্ঞ শুরু করেছে। শেখ হাসিনা বলেন, গত 5ই মে হেফাজতের মহাসমাবেশে তারা ছোট ছোট শিশুদের শাপলা চত্বরে বসিয়ে রেখেছিল। এইসব শিশুদের আঘাত না করে শাপলা চত্বর থেকে তাদের সরিয়ে দেয়া হয়। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত মেজর আতম হালিমের গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজিদা চৌধুরীর সমর্থকরা। দেশীয় অস্ত্রসহ হামলা করে এ সময় তারা হালিমকে আহত করে, আর গণমাধ্যমের কর্মীদের গাড়িসহ পুড়িয়ে দেয় বেশ কয়েকটি গাড়ি। ফরিদপুরের বালিয়াগট্টিতে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে এই আক্রমণ চালায় তারা। এ ঘটনায় আহত হয়েছে 30 জন। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফাল্গুনী দত্ত। এভাবেই নিজ দলের নেতাকর্মীদের হাতে মধ্যযুগীয় আক্রমণের শিকার হন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা আতম হালিম। সকাল 11টার দিকে গাড়ি বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দা এলাকায় যাচ্ছিলেন। সে সময় বালিয়াগট্টিতে সাজিদা চৌধুরীর সমর্থকরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে আক্রমণ চালায়। সাদা পাঞ্জাবি পরা আওয়ামী লীগ নেতা হালিম প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি নিজেকে। সাজিদা চৌধুরীর সমর্থকরা পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। শুধু নেতাকে আক্রমণ করেই ক্ষান্ত হননি উন্মত্তরা। গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় বেশ কয়েকটি গাড়ি। সমর্থকরা বলছেন, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় এই আক্রমণ চালানো হয়েছে। প্রতিহিংসা আওয়ামী লীগের ভিতরে প্রতিহিংসা, যেহেতু উনি ক্ষমতায় আছেন, উনি আগামীতে নমিনেশন চাওয়ার এরকম একটা, তাই এই হিসেবে হামলাটা করছে। সাজেদা চৌধুরীর ছেলে বাবলু চৌধুরীর ক্যাডার বাহিনী আছে কিছু, তারাই করছে। তবে সালথা উপজেলার আওয়ামী লীগ সভাপতি এই ঘটনার সঙ্গে দলের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। হালিম হলো পিডিপির লোক, পিডিপি ফরিদপুর জেলার আহ্বায়ক। সে যাইতেছিল এলাকার জনগণের সাথে, এলাকার জনগণ তাকে বাধা দিছে। বাধা দেওয়ার পরে যে যখন গুলি ছুটছে, গুলি ছোড়ার পরে এলাকার মহিলা পুরুষ মিলে তখন হাজার হাজার লোক, তখন তারা গাড়ি ঘোড়া ভাঙছে চলছে। জেলা আওয়ামী লীগ জড়িত না, দলবল নির্বিশেষে এখানে লোকজন উপস্থিত ছিল। হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়েনি, এমনকি সালথা থানার ওসি ঘটনার কথা স্বীকারই করেননি। আহত অবস্থায় মেজর অবসরপ্রাপ্ত হালিমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে ও পরে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন। দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও চিত্রগ্রাহক হামলার শিকার হলেন পটুয়াখালী 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির। সাংবাদিক ইমতিয়াজ মমিন শঙ্কামুক্ত হলেও চিত্রগ্রাহক মহসিন মুকুল ছটফট করছেন হাসপাতালের বিছানায়। তবে এমপি রনির দাবি, ঘটনা যাই ঘটুক ক্ষতিপূরণ দিতে রাজি তিনি। অবশ্য রনির বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যা চেষ্টার মামলা করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। সুমন রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন মিরাজ মিজু।
এভাবেই ফিল্মি কায়দায় সাংবাদিক পেটালেন পটুয়াখালী ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবং নিজেকে সাংবাদিক বলে দাবিদার গোলাম মাওলা রনি। তার হামলায় আহত হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মোমিন। গুরুতর আহত চিত্রগ্রাহক মহসিন মুকুল ছটফট করছেন হাসপাতালের বিছানায়। মাইক্রোফোন কেড়ে নিয়ে প্রথম হিটটা করে এমপি সাহেব নিজে আমাকে 9 তলা থেকে মারতে মারতে 7 তলা পর্যন্ত নামাইছে। এত কিছুর পরও ক্ষমা না চেয়ে আপোষের প্রস্তাব এমপির। না, এখানে টোটাল বিষয়টা হলো যে যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তারা ছিলেন, তাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ ছিলেন, আমিও ছিলাম। এখানে আমরা যদি উভয় পক্ষ একত্র হয়ে নিজেদের মধ্যে জিনিসটা মীমাংসা করি, আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে বাইরের কারো আপত্তি থাকাটা সমীচীন। আর আপোষ মীমাংসার কথা জানান দুই সাংবাদিক নেতাও। যারা আক্রান্ত হয়েছে তাদেরও মতামতের ভিত্তিতে তারাও বলেছে যে না, এই পর্যায়ে আমরা মেনে নিতে পারি। যেহেতু ঘটনা ঘটে গেছে, এই ঘটনাকে আমরা পাল্টার কি ব্যবস্থা করে, আমরা কি পাল্টা মারামারি করব? এই ঘটনায় নির্বিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিক উনি শুয়ে রয়েছে, আর লম্বা আরেকজন আছে, ওনার নাম তো আমি সঠিক জানি না। এমন ঘটনায় বিস্মিত গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সাধারণ মানুষ। টুডে টুমুরু হয়তো আমারই এক ভাই। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। গেল সপ্তাহে টানা 4 দিনের হরতালে ব্যবসায় মন্দাভাব দেখা দিলেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতার দেখা মেলায় খুশি বিক্রেতারা। এদিকে ছুটির দিনে ক্রেতার সংখ্যাও ছিল অনেক। পছন্দের পণ্য কেনার পাশাপাশি ঘুরেও দেখছেন অনেকে। আর তাই রাজধানী নিউ মার্কেট ও গাউসিয়ায় ভিড় ছিল উপচে পড়া। সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। ঈদের বাজারে রাজধানী নিউ মার্কেট ও গাউসিয়ায় এমন ভিড় দেখা যাওয়াটাই যেন স্বাভাবিক। ঈদকে সামনে রেখে নতুন নতুন পণ্যে দোকান যেমন উপচে পড়ছে, তেমনি ক্রেতাদেরও ঠাঁই দেওয়া যাচ্ছে না। হরেক রকম বাহারি ডিজাইনার নামের শাড়ি, সালোয়ার কামিজ শোভা পাচ্ছে দোকানে, আর ক্রেতারাও কিনছেন তাদের পছন্দ অনুযায়ী। শাড়ি দেখতে আসছে, নতুন নতুন শাড়ি আসছে, অনেক শাড়ি আসছে। জামদানিটা নিয়েছি, ওটা পছন্দ, তারপর ধুতিয়ান, এই তো। জামা কিনলাম, জুতা কিনবো, কসমেটিক্স বাকি আছে। ক্রেতার ভিড় দেখা গেলেও এখনো বেচাকেনা নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। অভিযোগ করলেন হরতাল আর দেশের অর্থনৈতিক অবস্থায় বেহাল দশার কারণে মনমতো ব্যবসা করতে পারছেন না বলে। হরতালের জন্য মানুষ আসতে পারে নাই, তারপর অর্থনীতির অবস্থা তো আপনারা নিজেরই বুঝতে পারেন, খুবই ভয়াবহ। মানে আমরা সারাদিন বসে রয়েছি, কিন্তু কাস্টমার কোনো দেখা পাই নাই, এক পর্যায়ে বললেই চলে। কিন্তু সেই তুলনায় কালকে একটু ভালো, কিন্তু আজকে আবার একটু কম। বেচা কেনার অবস্থা তো তেমন একটা ভালো না, এই জন্য আর কি কালেকশন আমরা বেশি করি নাই। বেচা কিনা আমরা তো সবসময় আশা করে থাকি বলে ঈদের উপলক্ষে বেচা কিনা কম বেশি হবে। এদিকে শাড়ি, সালোয়ার কামিজ ছাড়াও ঈদের বাজারে এসেছে শিশুদের রকমারি পোশাক আর পোশাকের সাথে মানানসই গহনা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী নিউ মার্কেট ও গাউসিয়ায় ছিল উপচে পড়া ভিড়। তবে দোকানিরা বলছেন টানা 4 দিনের হরতালের কারণে তারা ব্যবসায় লাভ করে উঠতে পারেননি। তবে আশা করছেন আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই ক্ষতি তারা ঈদের বাজারে পুষে উঠতে পারবেন। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। পুরো ঢাকা শহর জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। দিনের বেশিরভাগ সময় আটকা পড়ে পথই পার করতে হচ্ছে মূল্যবান সময়। যানজটে এমনিতে নাকাল, তার উপর ছুটির দিনে এমন জটে পড়ে ক্ষুব্ধ নগরবাসী। এদিকে তীব্র এই যানজটের জন্য টানা 4 দিনে হরতাল আর ঈদকে দায়ী করল ট্রাফিক পুলিশ। হাকিম মোড়লের রিপোর্ট, জানাচ্ছেন আসিফ সুমিত। ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করেও যেন শেষ হচ্ছে না ভোগান্তি। রাস্তায় বন্দী যেন নগরবাসীর জীবন। কেউ বা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছেন ভোগান্তি প্রশমিত করতে। যানজটের কবলে পড়ে থমকে গেছে নগরবাসীর জীবন। তাই ক্ষুব্ধ, ভোগান্তির শিকার এই মানুষগুলো। অনেক জ্যাম, দেখেন অবস্থা, আপনারা দেখতেছেন কি পরিস্থিতি। এত পরিস্থিতিতে বসে থাকার মতো নাই। মিরপুর থেকে ফার্মগেট লাগার কথা আধা ঘন্টা, আমরা 2.5 ঘন্টা পার করে ফেলছি। ভয়ঙ্কর জ্যাম। ছুটির দিন হিসেবে যানজট আজকে বেশি, আমরা ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি রাস্তায় জ্যামে। যানজটে পড়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন পরিবহন কর্তৃপক্ষ। রাস্তায় পার করতে হচ্ছে দিনের বেশিরভাগ সময়। ক্ষোভের কথা জানালেন বাস চালকও। সারাদিনে আমার মনে হয় না থেকে ক্লিয়ার থেকে 4টি বা 5টি বা আজকে 3টি যাই। টিপ মারতে পারতেছি না,
পাবলিকও মানে হয়রানি হয়ে যেতেছে রোজার দিন। মিরপুর থেকে আসতে এখানে 2 ঘন্টা লাগছে বুঝছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। হরতাল আর ঈদের প্রভাব পড়েছে বলে দাবি পুলিশ কর্মকর্তার। ছোট সময় নেবে অবশ্যই, আমরা চেষ্টা করবো আপ্রাণ যে যানজটটা যেন অতি দ্রুত ক্লিয়ার হয়। যানজট নিরসনে সরকার সুদৃষ্টি দেবে এমনটাই আশা ভুক্তভোগীদের। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে শ্রমিকদের অধিকার রক্ষা এবং কারখানার পরিবেশ উন্নত করার পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকার শ্রম অধিদপ্তর এবং বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের প্রতি এই আহ্বান জানানো হয়। বাণিজ্য সুবিধার স্থগিতের সময় ওবামা প্রশাসন বাংলাদেশি কর্মকর্তাদের একটি কর্মপরিকল্পনা দেন। শুক্রবার সেই কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মিশরে সেনা শাসনের প্রতি সংহতি জানিয়ে কায়রোর তাহরির স্কয়ার ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। সে সময় প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করায় সেনাবাহিনীকে স্বাগত জানান তারা। পাশাপাশি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সমর্থনে স্লোগান দেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সে সময় তাহরির স্কয়ারের আশপাশে মোতায়েন করা হয় শত শত সেনা। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মুরসি সমর্থক। মুরসিকে পুনর্বহাল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। অন্যদিকে সহিংসতা আর সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সেনাবাহিনী। এবার খেলার খবর। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণ করেছে ফিফা। অন্য দেশের ভক্তরা ব্রাজিলে গিয়ে খেলা দেখতে চাইলে প্রতিটি ম্যাচের জন্য তাদের গুনতে হবে $90 মার্কিন, যা কিনা 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চেয়ে $10 বেশি। ব্রাজিলের সাও পাওলোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টিকিটের মূল্য ঘোষণা করেন 2বার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু এবং ফিফার মার্কেটিং ডিরেক্টর থিয়ারি ওয়েল। তবে একই টিকিটের জন্য ব্রাজিলের ছাত্রদের খরচ হবে মাত্র $15। 13 জুলাই রিও ডি জেনেরিওর মার্কানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের জন্য 3টি ক্যাটাগরিতে $440 থেকে $990 গুনতে হবে ভিনদেশি ফুটবল ভক্তদের। এদিকে ফিফা বলেছে সাও পাওলোর উদ্বোধনী ম্যাচের টিকিট প্রাইস শুরু হবে $220 থেকে, আর সর্বোচ্চ ক্যাটাগরির জন্য দিতে হবে $495 মার্কিন।